কোটা নিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য প্রত্যাহার না করলে নতুন কর্মসূচির ঘোষণা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করবে শিক্ষার্থীরা। গ্রামীণ টেলিকম দুর্নীতি মামলায় পেছালো ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। পরবর্তী শুনানির দিন 5 আগস্ট। বন্যার পানি কমতে থাকায় বানভাসী এলাকায় বাড়ছে নদী ভাঙন। সর্বস্ব হারাচ্ছে মানুষ। ফরিদপুরে পদ্মার ভাঙনের হুমকির মুখে শহর রক্ষাবাদ। এবং আর্জেন্টিনার ইতিহাস গড়া জয়, কলম্বিয়াকে হারিয়ে কোপার শিরোপা মেসিদের। ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থ ইউরোর শিরোপা জিতল স্পেন। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটা নিয়ে দেয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা জানিয়েছে, প্রধানমন্ত্রী বক্তব্য প্রত্যাহার না করলে দুপুর থেকে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হবে। ভোর 4টার দিকে এক ভিডিও বার্তায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে কোটা বিরোধীরা জড়ো হতে শুরু করেছেন। দর্শক, আর কিছুক্ষণের মধ্যে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি শুরু করার কথা জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যোগ দিবেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, জানতে চাই, আপনি সেখানে রয়েছেন, খবর সংগ্রহ করছেন। এই মুহূর্তে ঢাবি ক্যাম্পাসের পরিস্থিতি আমাদেরকে বলবেন। শিক্ষার্থীদের সাথে আপনার কথা হয়েছে কিনা, হলে কি বলছেন তারা? আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি টিএসসিতে, এবং গতকাল যে কর্মসূচিটি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছিল, যে রাষ্ট্রপতি বরাবর তারা স্মারকলিপি দেবেন, এবং সেটি কিন্তু তারা দিয়েছিল না, এবং আশা করা হয়েছিল যে রাষ্ট্রপতি এটি বিবেচনা করবেন এবং তিনি জরুরি অধিবেশন ডাকবেন এবং সেখানে কমিশন গঠন করা হবে, কথা থাকবে, এবং এই কোটা সংস্কারের যে যৌক্তিক একটা সমাধান শিক্ষার্থীরা খুঁজছেন সেটি কিন্তু আসবে। কিন্তু আপনি ঠিক দেখতে পাচ্ছেন, ঠিক আমার পেছনে রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা যে স্লোগানগুলো এখন দিচ্ছে, যে বিক্ষোভ তারা করছেন, সেটি কিন্তু আজকে করার কথা ছিল না। কারণ কালকে যদি এটার একটি সুষ্ঠু সমাধান হতো তাহলে কিন্তু আজকে তাদেরকে এখানে বিক্ষোভ সমাবেশ করার প্রয়োজন ছিল না। উল্টো যে বিষয়টি হয়েছে, চীন সফর পরবর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সংবাদ সম্মেলন করেছেন, সেখানে কোটা নিয়ে যে একটা আন্দোলন হচ্ছে, সংস্কারের যে আন্দোলন হচ্ছে, সেটা নিয়ে তিনি যে মন্তব্য করেছেন, সেটা নিয়ে উল্টো শিক্ষার্থীরা কিন্তু ক্ষোভে ফেটে পড়েছে। এবং আপনি কি জানেন, গতকাল রাতে শিক্ষার্থীরা কিন্তু, বিশেষ করে রোকেয়া যে হল রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই রোকেয়া হলের শিক্ষার্থীরা কিন্তু তালা ভেঙে বের হয়ে আসেন এবং তারা কিন্তু বিক্ষোভ করেন। এছাড়া প্রত্যেকটি হল, যে ঢাকা ভার্সিটিতে 13টি ছেলেদের হল রয়েছে এবং 5টি রয়েছে মেয়েদের হল, এই প্রত্যেকটা হলেই কিন্তু আমরা বিক্ষোভের ডাক দেখেছি, তাদের ক্ষোভ দেখেছি। এবং আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম একটু আগে, তারা যে বিষয়টি বলছিলেন যে আসলে আন্দোলন শুরু হওয়ার পর থেকেই কিন্তু তারা বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার প্রতি সম্মান রেখেই কিন্তু তারা কথা বলেছেন। এবং সেটা তারা গতকাল যে সংবাদ সম্মেলনে যে তারা মাননীয় প্রধানমন্ত্রী যে মন্তব্যটি করেছেন, আসলে সেটি তাদেরকে খুবই ব্যথিত করেছে এবং এই বক্তব্যটি তারা প্রত্যাহার চান। নইলে এখন যে বিক্ষোভ কর্মসূচি চলছে, সেখান থেকে হয়তো আরও জোরদার কোনো আন্দোলনের ঘোষণা আসতে পারে। আমার কাছে টিএসসি মোড় থেকে এই ছিল সবশেষ সংবাদ, আপনাদের সঙ্গে যুক্ত হবে। আসাদ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ঢাবি ক্যাম্পাস থেকে সহকর্মী এমআর আসাদ বলছিলেন। এদিকে ইডেন কলেজের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। সেখানে ধাক্কাধাক্কির কারণে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী উবায়দুল হক মারুফ, যাব তার কাছে। মারুফ, ইডেন কলেজের সামনের পরিস্থিতি আপনি কেমন দেখছেন, এবং সেই সাথে আমাদেরকে বলবেন যে পুলিশের ভূমিকা কি সেখানে? সেখানে আমি যখন বেলা 11টার কিছু পর সেখানে এসে দেখেছি যে ভেতরে একটা হইহুল্লোড় চলছে। পরে আমরা ভেতর থেকে একদল কিছু ছাত্রীকে বের হয়ে আসতে দেখি, যারা খুব
বিপর্যস্ত অবস্থায় ছিল এবং তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা জানিয়েছেন যে ভেতরে যখন তারা আজকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা রাজু ভাস্কর্য যাওয়ার জন্য সবাই জড়ো হচ্ছিলেন এবং ক্যাম্পাসে যখন তারা জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক ওই মুহূর্তে ছাত্রলীগের একদল ছাত্রী এসে তাদের উপরে চড়াও হয় এবং এক পর্যায়ে ধস্তাধস্তি থেকে মারামারির মতো পরিস্থিতির সৃষ্টি হয়। সেখান থেকে পরে তারা ফুঁসে উঠে এবং কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেই ছাত্রীরা রয়েছে ইডেন কলেজ মহিলা কলেজের, তারা জড়ো হতে থাকে এবং সেই পরে ক্রমান্বয়ে তারা তাদের দলটি ভারী হওয়ার এক পর্যায়ে তারা মোটামুটি গেট ধাক্কাধাক্কি করে গেট ভাঙার একটা পরিস্থিতি তৈরি করে ফেললে প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষকরা এসে গেট খুলে দিলে তারা বের হয় এবং কয়েকবার বের হওয়া ঢোকা এমন পরিস্থিতি। পুলিশ সেখানে ছিল, একটি নিরাপদ দূরত্বে ছিল এবং তারা উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। কোনো ধরনের বড় ধরনের সহিংসতা বা ভাঙচুরের ঘটনা এখানে ঘটেনি। ইতিমধ্যে তারা যখন আবারও আটকা পড়ে, ঢাকা কলেজ অভিমুখ থেকে একটি বড় মিছিল ঢাকা কলেজের সেই ছাত্ররা মিছিলটি নিয়ে আসে এবং আসলে ইডেন কলেজের ছাত্রীরা সেখানে যুক্ত হয়, তাদের সঙ্গে যুক্ত হয়ে তারা সম্মিলিতভাবে ইডেন কলেজের ছাত্রীরা তখন সবগুলো গেট খুলে, মূলত প্রধান ফটক সহ বেশ কয়েকটি ফটক খুলে তারা বের হয়ে আসে এবং পরে তারা এখানে মিছিল করে সবাই একত্রিত হয়ে কিছুক্ষণ আগেই আমাদের এইখান থেকে মানে ইডেন কলেজের গেট থেকে ইডেন কলেজ হয়ে নীলক্ষেত হয়ে তারা মূলত তাদের আন্দোলনের পূর্ব ঘোষিত যে স্থানটি রয়েছে সেখানে গিয়ে তারা জড়ো হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা কয়েকজন ছাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে যে একটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে তারা সবাই জড়ো হচ্ছিল তাদের ন্যায্য দাবির জন্য এবং তারা তাদের এই দাবি আদায়ের লক্ষ্যে যখন সংগ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তাদের উপর অতর্কিত হামলা করেছে ছাত্রলীগ, যেখানে শিক্ষক এবং পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে। তারা তাদের প্রতিহত করেনি বা বাধা দেয়নি, এমন অভিযোগ করেছে বেশ কিছু ছাত্রী। আমরা দেখেছি এখানে। মারুফ, আপনাকে ধন্যবাদ। ইডেন কলেজ থেকে বলছিলেন সহকর্মী ওবায়দুল হক মারুফ। শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। পরবর্তী তারিখ 5 আগস্ট নির্ধারণ করা হয়। এর আগে বেলা 11টার দিকে ডক্টর ইউনূস সহ অন্যরা ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে আসেন। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। দেশের উত্তর পশ্চিমাঞ্চলে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এ কারণে নদ নদীর পানি কমে যাওয়ায় শুরু হয়েছে নদী ভাঙন, সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে বানভাসীরা। এদিকে সুনামগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে সুরমা নদীর পানি আবারও বিপদসীমা ছাড়িয়েছে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে গত দুদিনে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। সিরাজগঞ্জে এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা নদীর পানি। এতে দুর্ভোগ বেড়েছে নিম্নাঞ্চলের মানুষের। লালমনিরহাটের নিচু এলাকা তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। পদ্মার ভাঙনের কবলে পড়েছে ফরিদপুরের ধলার মোড় এলাকার বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা। হুমকিতে রয়েছে শহর রক্ষা বাঁধটিও। এলাকাবাসী বলছেন, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণেই বছরভর নদীর তীর ভাঙছে। ভাঙন রোধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ফরিদপুর থেকে আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন, জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। ফরিদপুরের ধলার মোড় এলাকায় কয়েকশো মিটার এলাকা জুড়ে শুরু হয়েছে পদ্মার ভাঙন। ঝুঁকিতে রয়েছে বেড়িবাঁধ সহ অসংখ্য বাড়িঘর ও স্থাপনা। ভাঙন ঠেকানো না গেলে সহায় সম্বল হারিয়ে পথে বসতে হবে কয়েকশো পরিবারকে। শহররক্ষা বাঁধের পাশে অবদার জমি প্রায় 150 ফিট, এর ভিতরে এসে সে বেকু দিয়ে মাটি কাটছে, যার ফলে এখন বর্ষাকালে নদীর পানি আসার কারণে এই বাড়ি ঘরগুলো ভাঙে যাচ্ছে। বেকু দিয়ে হলো গর্ত করছে, বেকু থেকে মাটি কাটছে,
পরে এটা ভরার জন্য আবার গান কেটে লাগাইছে আপনারা দেখেন। ওয়াবদার যে মূল বেড়িবাঁধ সেটা আজকে হুমকির মুখে পড়ছে এবং এখানে আজকে 300-400 পরিবার এখানে হুমকির মুখে পড়ছে। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে দিক হারাচ্ছে পদ্মা, এলাকাবাসী বলছেন। এ নিয়ে বারবার অভিযোগ দিলেও আমলে নেয়নি কর্তৃপক্ষ বা বালু খেকুরা। সন্ত্রাসীরা আমরা বারবার জিজ্ঞেস করি, ওরে মানা করা, বহুতবার মানা করছি যে দেখ তুই আমার এই গরিব লোকের পর অত্যাচার চালাস না। বাচ্চা মূলত পানি উদ্ধার, যেখানে আমি তাদেরকে ইনফর্ম করেছি তারা যাতে ওইটা দ্রুত ওইটা রক্ষণাবেক্ষণের মধ্য দিয়ে এই বাচ্চা রক্ষা করে। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে, ভাঙন রক্ষায় কাজ দ্রুতই শুরু হবে। এই মুহূর্তে যেহেতু বন্যা পরিস্থিতির সম্ভাবনা রয়েছে এবং আগামী 3 দিনের ভিতরে পানির লেভেল আরও বৃদ্ধি পেলে উক্ত জায়গাটি যে কোনো সময় ভাঙন কবলিত হতে পারে। এজন্য আমরা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আশুভাবে আগামী শনিবার থেকে আমরা আপৎকালীন জরুরি প্রতিরক্ষা কাজ শুরু করব। ভুক্তভোগীরা বলছেন, বালু খেকুদের ঠেকানো না গেলে সারা বছরই তীর ভাঙবে প্রমত্তা পদ্মা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। খেলার খবর ফুটবল। কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে 16 বার কোপা আমেরিকার ট্রফি জয়ের রেকর্ড গড়ল আর্জেন্টিনা। টানা 28 ম্যাচ অপরাজিত থাকলেও আলবি সেলেস্তাদের কাছে তরি ডুবল কলম্বিয়ানদের। অন্যদিকে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে চতুর্থবার ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছে স্পেন। গোল্ডেন বুট পেয়েছেন 6 জন ফুটবলার, আরও জানাচ্ছেন মুদাসসির আলী। কর্মক্ষেত্রে গতিশীলতা আনার পাশাপাশি জবাবদিহিতা ও দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্সের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব মন্ত্রণালয়ে নজরদারি বাড়ানোর তাগিদ দেন তিনি। প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার 2024 প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রথম হয়েছে বিদ্যুৎ বিভাগ, দ্বিতীয় জনপ্রশাসন এবং তৃতীয় অবস্থানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এর আগে 2024-25 অর্থ বছরের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে মন্ত্রণালয় এবং বিভাগগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ স্বাক্ষর করা হয়। ঢাকার কেরানীগঞ্জে জনবহুল সহ নানা সংকটে চিকিৎসা বঞ্চিত হচ্ছেন জিঞ্জিরা বিশ্বজ্জা হাসপাতালের সেবা প্রত্যাশীরা। 2006 সালে 10 শয্যা নিয়ে যাত্রা শুরু করা হাসপাতালটি পরবর্তীতে 20 শয্যায় উন্নীত হলেও আগের অবস্থানে রয়েছে এর জনবল সহ অন্যান্য কাঠামো। বর্তমানে মাত্র 1 জন চিকিৎসক, 2 জন নার্স, 1 জন স্টোর কিপার ও 1 জন এমএলএসএস দিয়ে চলছে এর সেবা। কেরানীগঞ্জ থেকে আলমগীর হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকা জনবহুল হওয়ায় প্রতিদিন 2 থেকে 300 রোগী আসে জিঞ্জিরা হাসপাতালে। বর্তমানে হাসপাতালটিতে বহির্বিভাগ চালু থাকলেও এই সীমিত জনবল দিয়েই চলছে রোগীদের সেবা দেওয়ার কাজ। কোনো পরিচ্ছন্নতা কর্মী না থাকায় পরিবেশও নাজুক। অন্যদিকে হাসপাতালে অক্সিজেনের ব্যবস্থা থাকলেও লোকবলের অভাবে সেবাটি দীর্ঘদিন যাবৎ বন্ধ। আমরা সবাই মিলে এই ম্যানপাওয়ার কমের ভিতরে আমরা যেভাবে রোগীদের করা যায়, সার্বিক করা যায়, সন্তুষ্ট যেভাবে করা যায় আমরা ওইভাবেই আর কি করতেছি আর কি। আমি এমএলএসএস কাজও করি রুগীদের স্বার্থে, আবার আমি নিজের টিকিটও লিখি। রুগীর চাহিদা অনুযায়ী আমরা পর্যাপ্ত পরিমাণ ঔষধ সরবরাহ করতে পারি না। আমার 1 সপ্তাহের ওষুধ খাওয়ানোর পর অনেক সুস্থ হলো। ঠান্ডা, জ্বর, শরীরে ব্যথা, আল্লাহর রহমতে কমছে, ঠান্ডাটা কমে। লোকবলের অভাবে হাসপাতালে রোগীদের ভালো সেবা দেওয়া যাচ্ছে না বলে স্বীকার করলেন সংশ্লিষ্ট কর্মকর্তারাও। সেবার মান সম্প্রসারণ করতে হবে, মানে সেবার পরিধি সম্প্রসারণ করতে হবে, তাহলে হয়তো এই 20 বেড হাসপাতালগুলো আসলে মানে কাঙ্ক্ষিত সেবাটা পাওয়া যায়। তবে নতুন স্বাস্থ্য কাঠামো বাস্তবায়িত হলে হাসপাতালটিতে চাহিদা মতো জনবল পাওয়া যাবে বলে আশা জানান এই চিকিৎসক। অন্তর্বিভাগে সমস্ত সেটআপ রেডি আছে, যত জিনিসপত্র যা লাগে লোকবল পেলে আমরা অন্তর্বিভাগে কাজ করব, যে কোনো সময় শুরু করতে পারবো। স্থানীয়দের স্বাস্থ্য সেবা নিশ্চিতে কর্তৃপক্ষ এ বিষয়ে ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা স্থানীয়দের। আফরিন পপি, মোহনা সংবাদ।
দেশের বাইরের খবর, ইসরায়েলি বর্বরতায় গাজায় শুধু দীর্ঘই হচ্ছে লাশের সারি। সবশেষ নুসেইরাতে অবস্থিত একটি স্কুলে বিমান হামলায় নারী ও শিশু সহ আরও 17 ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ওই স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি তারা সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ নিয়ে 38,443 উন্নীত হয়েছে প্রাণহানি, আহত হয়েছে 88,500 শতাধিক মানুষ। এদিকে বিধ্বস্ত উপত্যকাটিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়ার একদিন পরই রিপাবলিকান জাতীয় সম্মেলনে যোগ দিতে উইসকনসিন অঙ্গরাজ্যে পৌঁছেছেন যুক্তরাজ্যের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উইসকনসিনের মিলাওয়াকিতে দলীয় এই সম্মেলনে অনুষ্ঠিত হবে। সেখানে যোগ দিবেন ট্রাম্প। সম্মেলনে ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট বেছে নেবেন। এদিকে নির্বাচন ঘিরে উত্তাপ কমাতে আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন জো বাইডেন। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র রিপাবলিকান পার্টির ন্যাশনাল কনভেনশনে যোগ দিতে উইসকনসিন অঙ্গরাজ্যে পৌঁছেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিন আগেই পেনসিলভেনিয়ায় হামলার শিকার হন তিনি। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান রিপাবলিকান এ প্রেসিডেন্ট প্রার্থী। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উইসকনসিনের মিলাওয়াকিতে দলীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনেই ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট বেছে নেবেন। সম্মেলনের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ, যদিও সিক্রেট সার্ভিস জানিয়েছে সম্মেলনের নিরাপত্তা পরিকল্পনায় কোনো পরিবর্তন হবে না। 4 দিনে অন্তত 50,000 লোকের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে মার্কিন রাজনীতি কখনোই হত্যার ক্ষেত্র হতে পারে না বলে মন্তব্য করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পকে হত্যা চেষ্টার তীব্র নিন্দা জানিয়ে নির্বাচন ঘিরে যে উত্তাপ ছড়িয়েছে তা কমিয়ে আনতে আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ওদিকে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। ইশতিয়াক হোসেন, ইন্টারন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। কোটা নিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য প্রত্যাহার না করলে নতুন কর্মসূচির ঘোষণা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করবে শিক্ষার্থীরা। গ্রামীণ টেলিকম দুর্নীতি মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছানো হলো। পরবর্তী শুনানির দিন 5 আগস্ট। বন্যার পানি কমতে থাকায় বানভাসী এলাকায় বাড়ছে নদী ভাঙন, সর্বস্ব হারাচ্ছে মানুষ। ফরিদপুরে পদ্মার ভাঙনের হুমকির মুখে শহর রক্ষাবাদ। এবং আর্জেন্টিনার ইতিহাস গড়া জয়, কলম্বিয়াকে হারিয়ে কোপার শিরোপা মেসিদের। ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থ ইউরোর শিরোপা জিতল স্পেন। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বিকেল 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।